আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 17 বছর ঘর থেকে বেরোতে পারেন নাই, 70 বছরও পারবেন না ইনশাআল্লাহ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। তাবল কথা বলবেন না। বাংলাদেশে রাজনীতি করতে হলে ভদ্র ভাষায় কথা বলেন। নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবে। বিএনপির লোকজন 3 দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিচ্ছে বিএনপি, আন্দোলনের হুমকি দিয়েছিল বিএনপি। করেন আন্দোলন, ইত্তো গেছে, করেন আন্দোলন, নাকি সামনের ঈদের পরে করবেন? হইতে গেলে নির্বাচন, হইতে গেলে নির্বাচন, বইতে গেলে নির্বাচন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে, এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো, ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে, হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয়। এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। না হলে এই যে হুমকি, যেই থ্রেট আপনারা দিচ্ছেন, এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এরকম কথা বলে নাই, ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে, দোহাই দিছে, কোর্টের দোহাই দিছে, কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে না। আপনারা বলেন বিব্রত তো জনগণ, আপনারা বলেন আপনারা হতাশ তো জনগণ। জনগণকে আমরা হতাশ করছি। আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতে অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি, এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ। সেই সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নিজেদেরকেও গড়ে তুলতে হবে। আমরা একসময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো, আমি এখন উল্টা কথা বলি, হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেবো, কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য, স্বৈরাচার পরিবর্তন করার জন্য, ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেবো না। প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াবাড়ি আর কোনো সুযোগ আমরা দেবো। এই জাতি আর কত রক্ত দিবে? এদেশের তরুণ ছাত্র সমাজ, যুবক, মহিলা, বোন, আমাদের কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ সেই সমস্ত নবজাতক গুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়। সেই জাতিকে, সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে? কেন রক্ত দিতে হবে? আর যারা রক্ত দেবো বলে তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে, নিজেরা আরাম আয়েশে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না। ভাইয়েরা, এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি, এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই, জাতি পরিবর্তন করতে চাই, কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন। বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট। আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন? আপনাকে পরিবর্তন করতে হবেই। আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করবো। দেখি ইনশাল্লাহ পারবেন? এটা পারবেন? এই দেশের প্রয়োজনে পারবেন? নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন? প্রিয় দর্শক, মাসুদ ভাইয়ের বক্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে? ও ভাই, আমার কাছে সেরা লেগেছে, সেরা একটি বক্তব্য। কারণ উনি যে চমৎকার তথ্য দিয়েছেন, যে চমৎকার কথা বলেছেন, সেগুলো আসলেই বাস্তব। বিএনপি এখন তারা ডেট চাচ্ছে ডিসেম্বরের মাঝে নির্বাচন না দিলে তারা ডিসেম্বরে নির্বাচন আদায় করে নেবে। তো যে দল এমন হুমকি দুমকি দিতে পারে সে দল তো অবশ্যই আপনার যেখানে ভোট গণনা হতে রাতের 9টা-10টা বাজবে, সেই রাতের 10টা পর্যন্ত অপেক্ষা করবে না, সকাল 10টা বাজেই তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করে দিবে যে তারা বিজয়ী। তাহলে বুঝতেই তো পারছেন কেমন নির্বাচনটা হবে। যাই হোক, বেশি কথা বলবো না। এবার ডক্টর ইউনূস স্যারকে নিয়ে আপনার খালেদ মহিউদ্দিন ভাই তিনি টকশোতে কিছু প্রশ্ন করেছেন, তিনি উত্তরে কি বলেছেন চলুন আমরা স্যারের মুখে অতি সঙ্গে একটু শুনে আসি। আজ শুধু বিএনপি নিয়েই কথা। বিএনপি তো গালাগালি করেছে, আর একটু গালাগালি করার সুযোগ পাইল আর কি। আগে 3জন মুরব্বী নিয়ে কথা, মুরব্বী নেতা নিয়ে কথা, আগে মাপছে আনি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ। প্রথমে মির্জা ফখরুল ভাই কইছেন, ইউনূস স্যার দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন। আর সরকারকে ইউনূস সাহেবকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে। দেখেছেন সুর নরম হয়েছে,
কি হুঙ্কার দিচ্ছিল বিএনপির লোকজন। 3 দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিচ্ছে বিএনপি, আন্দোলনের হুমকি দিছিল বিএনপি। করেন আন্দোলন, ঈদ তো গেছে, করেন আন্দোলন, নাকি সামনের ঈদের পরে করবেন? এই হুঙ্কার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে, দেখেন কি লিখেছে। ভোট কবে পরিষ্কার বলুন, বাংলাদেশ যেন গাজা না হয়। সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির সাফ কথা, এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায়। দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে। ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে এত কুরকুরে নি কেন বলেন তো? আমরা যদি আমাদের আক্কেল কাজে লাগাই, ইন্ডিয়া জিন্দেগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে। ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন। ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন তা ঠিক হবে না, প্রফেসর ইউনুসের সরকার আরো থাকুক, আপনি তখনই কবেন প্রফেসর ইউনুসের পদত্যাগ চাই, প্রফেসর ইউনুস ক্ষমতা ছাড়ো, বুঝাও। রাজনীতি কলে খুব জটিল কিছু না, ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল। আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে জ্বালা ইন্ডিয়ান মা। আমি কি বলছি আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি আমি জানতে, বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো, এটা আর একটা নতুন দেশ যোগ করে আছি। কিন্তু আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে, সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসেবে আমি পরিচিত হয়েছি। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছে। আপনার মতো কপটদকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন? আপনি করেছেনটা কি? আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন? বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই, বিএনপি কেউ আপনার কথা শুনে না। আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই, ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে। শুনেছেন? ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না, ওদের ভিতরে কোনো ঈমান কাজ করে না, ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না। ওদের ভিতরে শুধু কাজ করে নেমোখারামি, বেঈমানি, দেশদ্রোহিতা, মুনাফিকি, ফাসিকি, এগুলো ওদের মধ্যে কাজ করে। হাসিনা বলছে, কেন বলছে জানেন? হাসিনার চেয়ে ভালো আর কে জানে? এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসাইয়া কলা খাওয়াইছে, বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব। এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে। কেমনে পালন করেছে জানেন? পুরা আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে, প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি। মির্জা ফাক সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে, যেখানে লক্ষ লক্ষ লোকের শক্তি তাকে বলিয়ান করবে, বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো। মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মুনাফিকের গোষ্ঠী, তোমরা ফাসেকের গোষ্ঠী, তোমরা বেঈমান, তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই, আনুগত্য নাই, তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, তোমরা হচ্ছে বেঈমানের দল। এবং এই বেঈমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া
তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল। আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। শুনেছেন? উনি টের পেয়েছে, উনি টের পেয়ে গেছে যে বিএনপির এরা মুনাফেক, এদের কোনো আনুগত্য নাই, এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো উদারতা নাই, এদের কোনো ঈমান নাই, এরা বেঈমান। এরা বলেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, মির্জা ফাকের মতো লোক কি বলে একটু শুনেন। বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে। আগে বেগম জিয়া কি বলে এটা শুনেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যাক, তারা আজকে ষড়যন্ত্র, তারা তখন ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল? মির্জা ফাক। আবার আমি ভিডিওটা চালাবো, একটু দেখেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যাক, তারা আজকে ষড়যন্ত্র, তারা তখন ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। দেখেছেন বেগম জিয়ার পিছনে মির্জা ফাক বসে বসে চশমা মুছে। এই বেগম জিয়া এটা বলেছে, ঠিক আছে, বেগম জিয়া এটা বলেছে। এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাক সে নিজে কি বলে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সুন্দর না? মহাসুন্দর বিএনপির মহাসচিব, এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে। তারেক রহমান বলছে দিল্লি নয়, পিন্ডি নয়। আমি কথাটাকে হুবহু বলতে চাই, আমি মিস করতে চাই না। তারেক রহমান বলছে, তারেক রহমান বলতেও তো একটা কথা, তো একটু ঠিক মতো বলি। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমার কি প্রশংসা করা উচিত না? ওকে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। 54 বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে, ঠিক আছে? গত 54 বছরে পিন্ডি, রাওয়ালপিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না, এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি, ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে। তারেক রহমান সাহেব, আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না? পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ। এখন আপনি পিন্ডি ধরে আছেন। পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ, আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন। এবং আপনার তথাকথিত পিন্ডি গত 54 বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই। তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই। এখন আপনি পিন্ডির নাম নেন কেন? পিন্ডি তো গত 54 বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই। গত 54 বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয়, আপনি তো দিতে পারবেন না। তারেক রহমান, আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না? আপনি জানেন আপনার লেখাপড়া নাই। অনেকে বলে আপনি ম্যাচিউরড হয়েছেন, অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন। কি লেখাপড়া করেছেন? গত 54 বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান, পিন্ডি তো এখন নাই। পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না। পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না, আইন প্রণয়ন হয় রাজধানীতে। তো আপনি এটা নিয়ে কি বলছেন? পিন্ডি নয়, দিল্লি নয়, আপনি পিন্ডিটাই আগে বললেন। যে পিন্ডি, যে পাকিস্তান গত 54 বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই, সে পিন্ডি নাকি? পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও? নাই তো। আপনি পিন্ডির নাম নিলেন কেন? ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে, ইন্ডিয়ার দেয়া লাইনটা আপনাকে পড়তে হবে। দিল্লি নয়, পিন্ডি নয়। কে দিছে? মাহদি আমিন।
আপনি কি ওই ইদানিং সালাউদ্দিন আর মাহাদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন, নাকি স্পিচ রাইটার ওই বলদ এখনো আছে? দিল্লি নয়, পিন্ডি নয়। তারেক রহমান সাহেব, আপনাকে একটা কথা বলি, এই পৃথিবীতে টকার না, টকারদের লোকজন মনে রাখবে না। কাকে মনে রাখবে জানেন? ডুয়ার। আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন? আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন, তাও আপনার প্রতি না, আপনার মা এবং আপনার বাবার প্রতি, স্পেশালি আপনার বাবার প্রতি। এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি। আপনি ওই জনপ্রিয়তাটাকে গত 16 বছর কাজে লাগান নাই, গত 9-10 মাসে কাজে লাগান নাই, আপনি এখন কাজে লাগা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।